পর্দা নামছে নতুন কুড়ি স্পোর্টসের। বিকেলে বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল, থাকছে 100 মিটার স্প্রিন্ট। পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক ঝাঁক চমক দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা বিসিবির। 5 বছর পর ফিরলেন সৌম্য সরকার, লিটনের জায়গায় জাকের। নাহিদ রানার লুকালাইক মুশফিক হাসান। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের জন্য প্রস্তুতি শুরু ফোর্টিস এফসির। মুরাস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের আগে দলে যোগ দিলেন 2 জাপানি ফুটবলার। দেশীয়দের সঙ্গে নিয়ে শক্তি বাড়ানোর চেষ্টা। এবং বিশ্বকাপ ফাইনাল শেষে মারামারির ঘটনায় আর্জেন্টাইন কোচকে মিথ্যাবাদী বললেন দানি ওলমো। প্রভোগ করার মতো কিছুই করেননি, দাবি স্প্যানিশ ফরওয়ার্ডের। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর জানিয়ে দেব আমি মাকসুমা। ক্রিকেট, অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টের জন্য শান্তর নেতৃত্বে 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফিরেছেন সৌম্য সরকার, জাকের আলী ও মুশফিক হাসান। 23 বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা। 13 আগস্ট ডারউইন ও 22 আগস্ট ম্যাকেইয়ে 2টি টেস্ট খেলবে বাংলাদেশ অস্ট্রেলিয়া দল। নাহিদ রানা, লিটন দাস ও শরীফুল ইসলামের মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরিতে এই মেগা সিরিজের আগে বেশ বিপাকে পড়েছিল টিম ম্যানেজমেন্ট। অবশেষে কিছুটা দেরিতেই স্কোয়াড ঘোষণা করল বিসিবি। দলের সবচেয়ে বড় চমক সৌম্য সরকারের ফেরা। 2021 সালে সবশেষ টেস্ট খেলেছেন এই ওপেনার। আর সৌম্য ফেরায় বাদ পড়েছেন মাহমুদুল হাসান জয়। এদিকে লিটনের ইনজুরিতে দলে ফিরেছেন জাকের আলী অনিক। 8 মাস পর আবারও জাতীয় দলে ডাক পেলেন এই উইকেট কিপার ব্যাটার। এছাড়া 2023 সালে টেস্ট দলে ডাক পাওয়া মুশফিক হাসানকেও সুযোগ দিয়েছেন নির্বাচকরা। অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ স্কোয়াড নির্বাচন নিয়ে বিসিবিতে কথা বলেছেন প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন। আর সেখানে ছিলেন রিপোর্টার সাব্বির মিথুন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সাব্বির, আপনারা যেমনটা জানেন, দীর্ঘ 23 বছর পরে যে ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ যাবে, তার কিন্তু আনুষ্ঠানিক যে প্রস্তুতি তা কিন্তু আজকে শুরু হয়েছে। কিছুক্ষণ আগে প্রধান নির্বাচক সহ নির্বাচক প্যানেল সংবাদ সম্মেলন করেছে। সেখানে এই যে স্কোয়াডের পেছনে যে ব্যাখ্যাটা রয়েছে, কেন প্লেয়ারদের ইনজুরিটা দলকে ভোগাবে বা সব মিলিয়ে যে বর্তমান টাইগারদের অবস্থা, তা নিয়ে তারা ব্যাখ্যা দিয়েছেন। এবং এরপরে আসলে দেখতে পারবেন বর্তমানে হোম আপ ক্রিকেটে স্কিল ট্রেনিং শুরু করেছেন স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। এদিন স্কোয়াডে থাকা প্রায় সব ক্রিকেটার এখানে উপস্থিত হয়েছেন যারা আসলে প্রথম টেস্টটা খেলতে যাবেন। এবং এর মধ্যে আসলে বেশ কিছু নাম রয়েছে যেটা আসলে ইনজুরির কারণে নির্বাচকদের বাধ্য করেছে অন্তর্ভুক্ত করতে। যেমন সৌম্য সরকারের একটা প্রত্যাবর্তন আমরা দেখতে যাচ্ছি সাদা পোশাকে। এবং এছাড়াও জাকের আলী অনেক, যে কিনা বাজে ফর্মের কারণে ছিটকে গিয়েছিলেন, সেই জাকের আলী অনেকেও কিন্তু একটা সময় বিরতি পরে আবারও স্কোয়াডে জায়গা পেয়েছেন। এবং ধারণা করা হচ্ছে প্রথম টেস্টে জাকের আলী অনেক অবধারিতভাবেই আসলে একাদশের সুযোগ পাবেন। কারণ যেমনটা জানেন, লিটন কুমার দাসের যে ইনজুরি, তা কিন্তু তাকে দ্বিতীয় টেস্টের আগে আর খেলতে দিচ্ছে না। এবং যেহেতু লিটন কুমার দাস প্রথম ম্যাচে থাকবে না, জাকির আলী অনেক বাদে টিম ম্যানেজমেন্টের সামনে খুব একটা বেশি অপশনও তাই আর থাকে না। এবং তাছাড়াও আসলে সৌম্য সরকারের সম্ভাবনা অনেকটাই বেশি, যদিও বা ধারণা করা হচ্ছে ডারউইনের যে উইকেট, সেটা কিন্তু বাংলাদেশের সাথে অনেকটাই মিলে যাবে। এবং সেই উইকেট যদি খুব একটা পেস বান্ধব না করা হয়, তাহলে মিরপুর কিংবা চট্টগ্রামে আমরা যে ধরনের উইকেট দেখি, ডারউইনেও আসলে একই ধরনের উইকেট দেখা যাবে। তবে বড় দায়িত্বটা থাকবে ব্যাটিং ইউনিটের উপরে, যেখানে আসলে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে ধারাবাহিকতার অভাবে ভুগছে। সবশেষ যে জিম্বাবুয়ে সিরিজ ছিল, সেটাতেও কিন্তু আসলে বাংলাদেশ খুব একটা ভালো করতে পারেনি। সব মিলিয়ে এই যে স্কিল ট্রেনিং ক্যাম্পটা শুরু হয়েছে, সেখানে কিন্তু একটা বড় পরীক্ষা থাকবে ব্যাটারদের সামনে, তারা কতটুকু মানিয়ে নিতে পারে। এরপরে 31 তারিখ রাতে যখন তারা উড়াল দেবে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে, সেখানে গিয়েও কিন্তু একটা প্রস্তুতির সময় পাওয়া যাবে। এবং 6 তারিখে যে প্রস্তুতি ম্যাচ রয়েছে, একমাত্র প্রস্তুতি ম্যাচ, সেই প্রস্তুতি ম্যাচেও কিন্তু টিম ম্যানেজমেন্ট বাজিয়ে দেখতে পারবে। এবং যেমনটা হাবিবুল বাশার প্রধান নির্বাচক যিনি বলছিলেন আর কি সংবাদ সম্মেলনে, যে বাংলাদেশ দলের উচিত হবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক ক্রিকেটটা খেলা, নিজেদের মনোভাবটা আক্রমণাত্মক রাখা। এবং সাম্প্রতিক সময় অস্ট্রেলিয়া যেভাবে ক্রিকেটটা খেলছে, তাতে কিন্তু আসলে বাংলাদেশের সামনে খুব একটা বেশি সুযোগ নেই। তবে যদি তারা আক্রমণাত্মক ক্রিকেটটা খেলতে পারে, তাহলে হয়তো ভালো একটা ফলাফলের সম্ভাবনা করা গেলেও যেতে পারে। এবং হাবিবুল বাশার সুমন প্রত্যাশা করছেন যে তার দল ক্রিকেটে হার জিত ফলাফল যেমনই হোক না কেন, তার দল আসলে সম্মান নিয়ে এই সিরিজটা শেষ করবে এবং এই
ঐতিহাসিক অস্ট্রেলিয়া সিরিজে কিন্তু টাইগারদের সামনে একটা বড় পরীক্ষা নিজেদের যোগ্যতা প্রমাণের, কারণ এই টেস্টের কুলীন সংস্করণে বাংলাদেশ দল কিন্তু খুব একটা বেশি অর্জন নেই এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়ার মাটিতে যদি বাংলাদেশ ভালো কিছু করতে পারে তাহলে কিন্তু ক্রিকেটের যে আলোচনা সেখানেও কিন্তু আসলে টাইগারদের মানে যোগ্যতা বা সম্মানটা একটু বেড়ে যাবে। আমার কাছে মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে এখন পর্যন্ত এই ছিল সবশেষ। অস্ট্রেলিয়া সফরের জন্য বাংলাদেশের স্কোয়াড এবং দলের প্রস্তুতির বিষয় জানাতে আমাদের সঙ্গে মিরপুর স্টেডিয়াম থেকে যুক্ত হয়েছিলেন সাব্বির মিথুন। যাব পরের খবরে। একাধিক ইনজুরিতে অস্ট্রেলিয়া সফরের আগে আবারও আলোচনায় বাংলাদেশের পাইপলাইন। প্রশ্ন উঠছে এইচপি কিংবা এ দলের ভূমিকা নিয়েও। তবে লম্বা সময় ঘরোয়া লিগে পারফর্ম করার পরও অনেক ক্রিকেটারকে সুযোগ না দেয়াতেই এই সমস্যায় পড়তে হয়েছে বলে মনে করেন বিসিবি কোচ রাজিন সালে। চোট আঘাত ক্রিকেটেরই অংশ, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে একটা ইনজুরি মানেই নির্বাচকদের ওপর পাহাড় সমচাপ। সেখানে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সিরিজের আগে দলে একাধিক ইনজুরি, অথচ এই সফরে টাইগারদের যাওয়ার কথা ছিল শক্তিশালী দল নিয়ে। তবে হলো ঠিক উল্টো, বাংলাদেশ অজি সফরে যাচ্ছে গুরুত্বপূর্ণ বেশ কজন ক্রিকেটার ছাড়াই। তবে নাহিদ, লিটন, শরীফুলদের বিকল্পদের ওপর আদৌ কি ওই আস্থাটা রাখা যায়? তাই নতুন করে আবারও আলোচনায় বাংলাদেশের বেঞ্চ স্ট্রেংথ। প্রশ্ন উঠছে দেশের ক্রিকেটে কি ভূমিকা রাখছে এইচপি কিংবা এ দলের কোচেরা? কেন একজন বা দুজন মূল ক্রিকেটার না থাকলেই বিকল্প খুঁজতে হিমশিম খেতে হয় নির্বাচকদের? অস্ট্রেলিয়া সফরে যাবে, তাদেরকে যদি ইম্পর্টেন্ট যে বোলারগুলো আছে তাদেরকে যদি ব্রেক দেওয়া হতো খুব ভালো হতো। দুই একজন প্লেয়ার ছাড়া সবই 19-20 ন্যাশনাল প্লেয়ারদের উপর আস্থা রাখতে পারেন। আমি মনে করি যে আমাদের যারা পাইপলাইনে যারা আছে তাদেরকেও আস্থা রাখতে পারে না। ঘরোয়া লিগে পারফর্ম করে জাতীয় দলে সুযোগ পেয়েও নিজেদের জায়গা পাকা করতে পারেননি এমন সমালোচনা আছে নাইম শেখ, জাকের আলীদের মতো অনেক ক্রিকেটারদের নিয়ে। যদিও রাজিনের মতে কঠিন সিরিজ নয়, জিম্বাবুয়ের মতো কম গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে পরখ করা উচিত ছিল তাদের। জাকের আলী বাংলাদেশ টিমে খেলার মতোই প্লেয়ার, সে প্রুভ করেছে এবং তার প্র্যাকটিস বা সেশন বা তার প্রিপারেশন অনেক ভালো এবং আমাদের সাথে যে কাজ করছে সে বাংলাদেশ টেস্ট কীভাবে খেলবে, বাংলাদেশ টেস্ট টিমে কীভাবে ঢুকবে এবং ভালো কামব্যাক করবে। এদিকে অস্ট্রেলিয়া সফরের সময় সাউথ আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশের দল। নভেম্বরে আবার সেখানে প্রোটিয়াদের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে জাতীয় দল। তাই শুধু ম্যাচ জেতা নয়, সেই সফরে এ দল থেকে নতুন কয়েকজন সুযোগ পেলে সেটাই হবে সফলতা। নেক্সটে যে আমার ওয়ার্ল্ড কাপ যেটা আছে, এখান থেকে যেন আমাদের ওয়ানডে খেলা আছে, এ টিমের খেলা আছে, আমি মনে করি যে এখান থেকে প্লেয়াররা সেই এক্সপিরিয়েন্সটা নিতে পারবে উইকেটের এবং এখান থেকে তারা তাদের গেমটা ডেভেলপ করতে পারবে। 1 আগস্ট সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে এ দলের এই ত্রিদেশীয় সিরিজের মিশন। ইউএস এর বিপক্ষেও খেলবে লাল সবুজ। আর 16 ও 23 আগস্ট সাউথ আফ্রিকার বিপক্ষে দুটি 4 দিনের ম্যাচ খেলবে বাংলাদেশে দল। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ত্রিপক্ষীয় ওয়ানডে সিরিজ খেলতে সাউথ আফ্রিকা গেল বাংলাদেশ এমার্জিং ক্রিকেট দল। সিরিজে স্বাগতিকদের এমার্জিং দল ছাড়াও থাকছে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকার একটি টিম। আজ সকালে দেশ ছেড়েছে সালাউদ্দিন বাহিনী। জাতীয় দলের ব্যাটিং কোচ থেকে সরিয়ে মোহাম্মদ সালাউদ্দিনের হাতে তুলে দেওয়া হয় এইচপি ইউনিটের দায়িত্ব। জাতীয় দল থেকে বাদ পড়া এবং নির্বাচকদের রেডারে থাকা তরুণ ক্রিকেটারদের দেখভাল করাই যার মূল লক্ষ্য। এবার সেই ধারাবাহিকতায় এমার্জিং দলের নামে সাউথ আফ্রিকা গেল বাংলাদেশের এক ঝাঁক ক্রিকেটার। জাতীয় দলের জাকির হাসান এবং মাহিদুল ইসলাম অঙ্কনদের সঙ্গে যেখানে রয়েছেন রবিন, ইফতি, দীপু, বর্ষণ, ইমনদের মতো তরুণরা। প্রিটোরিয়ায় 1 আগস্ট দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে সিরিজ শুরু করবে বাংলাদেশ। জয় পরাজয় নয়, ক্রিকেটারদের ভিন্ন কন্ডিশনের স্কিল ম্যানেজমেন্টকেই গুরুত্ব দিচ্ছেন হেড কোচ। এখানে তো আসলে সিরিজের কোনো ব্যাপার না, যেহেতু এটা এইচপি টিম, তাদেরকে নিয়ে আমাদের ভবিষ্যতে অনেক বড় পরিকল্পনা আছে। যেহেতু আমাদের 2টা এইচপি টিম এবার বাইরে যাচ্ছে, একটা অস্ট্রেলিয়াতে যাচ্ছে, একটা সাউথ আফ্রিকাতে যাচ্ছে। তো এটা ছেলেদের জন্য একটা বড় অপরচুনিটি। তারা বুঝতে পারবে তারা আসলে কোথায় আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটের কোন অবস্থানে আছে। তো সেইটার লক্ষ্য নিয়ে আমরা সামনের দিকে আগাবো। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিলের বিষয়ে কথা বলছেন চিফ প্রসিকিউটর। সরাসরি যাচ্ছে সেখানে। নারকীয় হত্যাযজ্ঞের একটি সুষ্ঠু তদন্ত এবং বিচার হওয়া প্রয়োজন এবং এই যে জেনোসাইড, এইটি বাংলাদেশের ইতিহাসে এরকম বর্বরোচিত হত্যাকাণ্ড, এরকম বর্বরোচিত আক্রমণ এটি এর আগে কখনো ঘটেছে বলে আমার জানা নেই। সেই কারণে আজকে একটি ইসলামিক গোষ্ঠী অথবা একটি ইসলামিক গ্রুপকে তাদেরকে ডেস্ট্রয় করে দেওয়ার জন্যে, নির্মূল করে দেওয়ার জন্যে তৎকালীন সরকার
কিছু ব্লগার অ্যাক্টিভিস্ট অথবা কিছু লেফটিস্ট যাদেরকে আমরা নাস্তিক বলে সম্বোধন করতে পারি, এই জাতীয় কিছু মানুষ দ্বারা প্রভাবিত হয়ে হেফাজতে ইসলামের মতো একটি সংগঠনকে নির্মূল করার জন্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে তাদের উপরে সেই দিন এই নারকীয় আক্রমণ এবং হত্যাযজ্ঞ সংগঠিত করে। আমরা এই ইনভেস্টিগেশনটি পরিচালনায় হেফাজতে ইসলামের সর্বস্তরের নেতৃবৃন্দদের সহযোগিতা আমরা চেয়েছিলাম, তারা অনেক সহযোগিতা আমাদেরকে করেছেন। আমরা সামগ্রিকভাবে এই মামলাটির ইনভেস্টিগেশনে আমাদের পক্ষ থেকে যতটুকু আমরা ইনভেস্টিগেশনে পেয়েছিলাম, বিশেষ করে আমাদের অধিকার নামে যে আমাদের একটা মানবাধিকার সংগঠন, তাদের একটি বড় ভূমিকা ছিল এই যে হত্যাযজ্ঞের প্রকৃত ঘটনা উদ্ঘাটনের স্বার্থে। আমাদের ইনভেস্টিগেশনে তারা অনেক সহযোগিতা করেছেন। তাদের কাছ থেকে আমরা এই ইনভেস্টিগেশনের একটা বড় তথ্য আমরা সেখান থেকে সংগ্রহ করেছি। আমরা সর্বমোট 61 জন শহীদের তালিকা আমরা শনাক্ত করতে পেরেছিলাম, তবে তার মধ্যে 58 জনের আমরা নাম ঠিকানা পেয়েছিলাম, বাকিদের 3 জনের নাম ঠিকানা আমরা সংগ্রহ করতে পারিনি। শাপলা চত্বর হত্যাযজ্ঞের মামলার বিষয়ে ব্রিফিং করছিলেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আবারও ফিরছি খেলার খবরে। খেলার সময় আরও থাকছে। অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়তে কঠিন সিদ্ধান্ত হুলিয়ান আলভারেজের। অনুশীলন বর্জনের পথে হাঁটছেন আর্জেন্টাইন তারকা। ভিনিসিয়াসকে ছাড়তে নারাজ হোসে মরিনিও। বছর ধরে কোটি মানুষের আস্থায় পাইপের বস আরএফএল পাইপ। নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের বিপক্ষে ফাইনাল হারটা কোনোভাবেই মেনে নিতে পারছে না আর্জেন্টাইনরা। তাই তো ম্যাচ শেষ হয়ে 1 সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও কমেনি দুই দলের স্নায়ুযুদ্ধ। এবার সেই আগুনে নতুন করে ঘি ঢাললেন স্প্যানিশ তারকা দানি ওলমো। আর্জেন্টাইন সহকারী কোচ রবার্তো আয়ালাকে সরাসরি মিথ্যাবাদী আখ্যা দিয়েছেন ওলমো। ম্যাচ শেষে স্প্যানিশ ফুটবলারদের ওপর চড়াও হওয়া নিয়ে আয়ালার কথাকে ভিত্তিহীন দাবি করেছেন তিনি। মেটলাইফ স্টেডিয়ামে জমজমাট ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে উল্লাসে মেতেছিল স্পেন। বিশ্ব ফুটবলের মঞ্চে স্প্যানিশদের এই ট্রফি জয় যেমন রোমাঞ্চ ছড়িয়েছে, তেমনি ম্যাচ শেষের দৃশ্য রেখে গেছে এক কালো দাগ। হারের তিক্ততা সইতে না পেরে শেষ বাঁশি বাজার পরই আর্জেন্টিনার ফুটবলাররা জড়িয়ে পড়েন হট্টগোল আর অনাকাঙ্ক্ষিত হাতাহাতিতে। মাঠের সেই মারামারি আর উত্তেজনা ছড়িয়ে পড়ে ড্রেসিং রুম পর্যন্ত। ফুটবলারদের সঙ্গে স্প্যানিশদের উপর চড়াও হন আর্জেন্টাইন সহকারী কোচ রবার্তো আয়ালাও। সে ঘটনার 1 সপ্তাহ পেরিয়ে গেলেও দুদলের কথার লড়াই আর কাদা ছোড়াছড়ি এখনো থামেনি। আর্জেন্টিনা দলের পক্ষ থেকে স্ক্যালোনির সহকারী রবার্তো আয়ালা স্প্যানিশ খেলোয়াড়দের আচরণ নিয়ে বেশ কিছু অভিযোগ তুলেছিলেন। নিজেদের দোষ স্বীকার করলেও আর্জেন্টাইনদের প্রভোগ করা হয়েছিল বলে দাবি করেছিলেন আয়ালা। তবে এসব অভিযোগ সোজা বেটে উড়িয়ে দিয়েছেন স্প্যানিশ তারকা দানি ওলমো। আর্জেন্টাইন শিবিরের এমন দাবিকে পুরোপুরি মিথ্যাচার হিসেবে দেখছেন তিনি। স্প্যানিশ গণমাধ্যম দিয়ারিতে তেরেসাকে দেয়া সাক্ষাৎকারে আয়ালাকে সরাসরি মিথ্যাবাদী বলেছেন ওলমো। আয়ালা যেটা বলেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা। উনি স্রেফ মিথ্যা কথা বলেছেন। আমরা মাঠের ভেতরে বা বাইরে কখনোই সেরকম কিছু বলিনি বা করিনি। হারটা ঢাকতেই হয়তো তারা এইসব গল্প সাজাচ্ছে। মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বসেরার মুকুট ছিনিয়ে নিয়ে স্পেন যখন নতুন রাজত্ব শুরু করেছে, তখন অন্যদিকে হারের চরম হতাশা আর ক্ষোভে ফুঁসছে আর্জেন্টাইন সমর্থক থেকে ফুটবলার, কোচ সবাই। নিজেদের ব্যর্থতা ঢাকতে নানাভাবে অন্যের উপর দোষ চাপিয়ে বাঁচার চেষ্টা করছেন তারা। ধারণা করা হচ্ছে দুই দলের এই শত্রুতার টানাপোড়েন দীর্ঘস্থায়ী হতে চলেছে আরও অনেকটা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। দেশের ফুটবলের খবর। এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফের জন্য প্রস্তুতি শুরু করেছে ফর্টিস এফসি। 11 আগস্ট বসুন্ধরা কিংস অ্যারেনায় মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে ফর্টিস। এই ম্যাচের জন্য জাপান থেকে 2 ফুটবলার দলে ভিড়িয়েছে ক্লাবটি। এছাড়া আবাহনী ও মোহামেডানের কাছ থেকে ফুটবলার ধার করেছে ফর্টিস। ফিফা নিষেধাজ্ঞার কারণে এবার এএফসি ক্লাব লাইসেন্স পায়নি বাংলাদেশ ফুটবল লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানার্স আপ ঢাকা আবাহনী। আর তাতেই কপাল খুলে যায় লিগে তৃতীয় হয়ে মৌসুম শেষ করা ফর্টিস এফসির। প্রথমবারের মতো দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এশিয়ার মঞ্চে খেলতে যাচ্ছে তারা।
দেশের মাটিতে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে অফ খেলবে ফর্টিস, প্রতিপক্ষ চূড়ান্ত, আর সেই ম্যাচ সামনে রেখে অনুশীলন শুরু করেছে ক্লাবটি। প্রথমবারের মতো এএফসি টুর্নামেন্ট খেলার অপেক্ষায় থাকা ফর্টিসের লক্ষ্যটাও বড়। প্লে অফের বাধা উতরে মূল পর্বে খেলতে চায় ক্লাবটির ফুটবলাররা। শুধুমাত্র চ্যালেঞ্জ লিগের জন্য 2 জাপানিজ ফুটবলার দলে ভিড়িয়েছে ফর্টিস, যাদের পূর্ব অভিজ্ঞতা আছে চ্যালেঞ্জ লিগ খেলার। প্রতিপক্ষ মুরাস ইউনাইটেড শক্তিশালী হলেও নিজেদের সেরাটা দিয়ে লড়াই করতে প্রস্তুত ফুটবলাররা। এফসি চ্যালেঞ্জ লিগকে টার্গেট করে আমাদের 2 তারিখ থেকে প্র্যাকটিস শুরু হয়। আস্তে আস্তে সব প্লেয়ার এখন মোটামুটি জয়েন করছে, আর হয়তো 2-1 বাকি। সো প্রথম থেকে আমাদের ট্রেনিংয়ের প্রিপারেশন ভালো ছিল। আমরা যেহেতু একটাই ম্যাচ, সো আমাদের ফুললি ফোকাস এই ম্যাচটাই। আর যেহেতু আমাদের হোমে খেলা, সো আমরা হোম অ্যাডভান্টেজটা কাজে লাগার চেষ্টা করবো ইনশাআল্লাহ। জাপানিজ 2 জন শুধুমাত্র এফসি কাপের জন্যই নেওয়া, প্লাস আমাদের আগের ফরেন প্লেয়ার সাথে এরিক বিস্টা জয়েন করছে, নেপালি ইন্টারন্যাশনাল। আমাদের নতুন স্ট্রাইকার আসছে, যেহেতু আগের স্ট্রাইকার চলে গেছে। আগের প্রায় 7 জন প্লেয়ার অন্য টিমে দলবদল করছে। সো নতুন যারা আসছে তারা মানিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। চ্যালেঞ্জ কাপের আগে বড়সড় রদবদল এসেছে ফর্টিস এফসিতে। এছাড়া প্লে অফের ম্যাচের জন্য আবাহনী ও মোহামেডানের কাছ থেকে ফুটবলার ধার করেছে ফর্টিস। এরই মধ্যে দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন তারা। আমাদের একটা হয়তো ব্যাড লাক বা বলতে পারবো, ওরা এখন খেলার মধ্যে, আমাদের কোনো টিম প্র্যাকটিসে না, আমরা খেলার মধ্যে নেই। বাট এই জন্য আমরা লং টাইম থেকে প্র্যাকটিস করতেছি। টিমে টোটাল 8 জন ফরেন আছে। এফসি কাপের জন্য 2 জন জাপানিজ নিছি। এর মধ্যে আবাহনী মোহামেডানকে ধন্যবাদ, ওরা প্লেয়ার দিছে, হ্যাঁ, দেশি প্লেয়ার। তো সব মিলে ইনশাল্লাহ একটা ভালো টিম হবে, একটা ভালো একটা লড়াই হবে ইনশাল্লাহ। আগামী 11 আগস্ট বসুন্ধরার কিংস অ্যারেনায় মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে ফর্টিস। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার রোজারিওতে নিজের মালিকানাধীন ক্লাবের খেলা দেখতে মাঠে হাজির হন এই সুপারস্টার। এলেমটেনের উপস্থিতিতে ভক্তদের মাঝে তৈরি হয় উন্মাদনা। এদিকে কোচ লিওনেল স্ক্যালোনিকে 2030 বিশ্বকাপ পর্যন্ত আলবি সেলেস্তেদের ডাগআউটে দেখতে চান ভক্তরা। ছোট্ট একটা চুক্তিপত্র বানিয়ে স্ক্যালোনিকে দিয়েছে এক খুদে ভক্ত। রোজারিওর অ্যান্টোনিও দি গিয়াকোমো স্টেডিয়ামে চুপিসারে হাজির লিওনেল মেসি। হুডি জ্যাকেট পরে চুপচাপ নিজ পরিবারের মালিকানাধীন ক্লাব লিওনেস এফসির ম্যাচ দেখতে থাকেন। প্রিমেরা সি লিগে তখন সেন্ট্রাল কর্দোবার বিপক্ষে লড়ছিল দলটি। মুহূর্তেই টের পেয়ে যান ভক্ত সমর্থকরা। মোবাইলে ছবি ফুটেজ ধারণ করতে শুরু করেন। রোজারিওর শীতের মাঝে যেন উষ্ণতা ছড়িয়ে দেয় সর্বকালের অন্যতম সেরা ফুটবলারের উপস্থিতি। বিশ্বকাপ শিরোপার খুব কাছে গিয়ে হৃদয় ভেঙেছে আর্জেন্টাইনদের। কান্না ভেজা চোখে সেদিন মাঠ ছেড়েছিলেন মেসি। এমনকি দলের সঙ্গে আর্জেন্টিনায় না ফিরে চলে যান মায়ামিতে। যদিও বাবার অসুস্থতার কারণে আবার তড়িঘড়ি করে দেশের বিমান ধরেন। নিউ জার্সির ফাইনালের পর এই প্রথম জনসমক্ষে এলেন লিও। তবে এবার আর অশ্রুসিক্ত নয়, হাসি মুখেই দেখা গেল তাকে। হয়তো ব্যাক টু ব্যাক ওয়ার্ল্ড কাপ ট্রফি জয়ের স্বপ্নভঙ্গের বেদনা কাটিয়ে উঠছেন একটু একটু করে। মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে নানা মহলে নানা কথা। কেউ বলছেন আকাশি সাদা জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন এলেমটেন। কেউ বলছেন মহাতারকাকে রাজস্বিক বিদায় জানাতে বিশেষ ম্যাচ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। তবে 2022-এর বিশ্বকাপ জয়ী ফুটবলারকে বিদায় জানাতে এখনও যে প্রস্তুত নয় আর্জেন্টিনিয়ানরা। বর্তমান থেকে সাবেক মেসির সব সতীর্থই তাকে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে অনুরোধ করছেন। এবার সে তালিকায় যুক্ত হলো আরেক সুপারস্টার আনহেল দি মারিয়ার নাম। এক সাক্ষাৎকারে তিনি বলেন, লিও যতদিন চায় খেলা চালিয়ে যাক। 39 বছর বয়সেও প্রমাণ করেছে এখনও সেরাদের একজন সে। এবার শিরোপা জিততে না পারলেও দেশে ফিরে সবার ভালোবাসায় সিক্ত হচ্ছেন ফুটবলাররা। আবেগঘন মুহূর্তের সাক্ষী হচ্ছেন কোচ লিওনেল স্ক্যালোনিও। সান্তা ফে প্রদেশের শহর পুজাতোতে প্রায় প্রতিদিনই তার বাড়ির সামনে ভিড় করছেন ফ্যানরা। তবে ভালোবাসা প্রকাশে সবাইকে ছাড়িয়ে গেছেন এক খুদে ভক্ত। একটি ছোট্ট চুক্তিপত্র বানিয়ে স্ক্যালোনিকে দিয়েছে ফ্রাঙ্কো ওতাভিয়ানি নামের ওই ভক্ত, যেখানে লেখা ছিল 2030 বিশ্বকাপের জন্য চুক্তি। যদিও বিশ্বকাপ ফাইনাল শেষে স্ক্যালোনি ইঙ্গিত দিয়েছিলেন বছর শেষেই ছেড়ে দিতে পারেন দায়িত্ব। তবে ভক্তদের এমন অনুরোধ, ভালোবাসা কি ফেলতে পারবেন বিশ্বকাপ জয়ী এই কোচ? মাকসুম আলম খান, সময় সংবাদ। বড় স্বাগত খেলার সময়ে। অ্যাটলেটিকো মাদ্রিদ ছাড়তে কঠিন সিদ্ধান্ত নিতে চলেছেন আর্জেন্টাইন ফরওয়ার্ড হুলিয়ান আলভারেস। ক্লাবের অনুশীলন বর্জন করতেও নাকি প্রস্তুত 26 বছর বয়সী স্ট্রাইকার। অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়তে রাজি হচ্ছেন না রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনিও।
বিশ্বকাপ ব্যস্ততার শেষে ছুটি কাটাচ্ছেন ফুটবলাররা। এরপরেই তাদের জন্য অপেক্ষা করছে ক্লাব ফুটবলের লম্বা রেস। আর এই রেসে লড়াই করতে ক্লাব কর্তারা ব্যস্ত ভারসাম্যপূর্ণ দল গোছাতে। সেখানে ইউরোপিয়ান লিগের 2 হটকেক হুলিয়ান আলভারেজ ও ভিনিসিয়াস জুনিয়রের দল বদলের দিকে তাকিয়ে ফুটবল ভক্তরা। আর্জেন্টাইন স্ট্রাইকার আলভারেজের স্বপ্নের ক্লাব এফসি বার্সেলোনা। ছোট থেকেই ক্যাম্প নুয়ের ঘাস মারানোর স্বপ্নে বিভোর এই ফরওয়ার্ড। কাতালান ক্লাবটার নাম্বার 9 লেভানডোভস্কির চলে যাওয়ায় শূন্যস্থান পূরণ হয়েছে। সেখানেই আলভারেজকে চাই বার্সা। তবে চড়া মূল্য আর রিলিজ ক্লজের মার প্যাচে বেশ কিছুদিন ধরে বার্সেলোনার সঙ্গে দর কষাকষি চলছে অ্যাথলেটিকো মাদ্রিদের। এই টানাটানির মাঝে অ্যাথলেটিকো বিরক্তি প্রকাশ করেছে, কিন্তু আলভারেজ স্বপ্ন পূরণ করতে ক্লাবের ওপর চাপ প্রয়োগ করেছেন বলে ইউরোপিয়ান গণমাধ্যমে গুঞ্জন শোনা যাচ্ছে। 10 আগস্ট প্রাক মৌসুম প্রস্তুতি অনুশীলনের জন্য আলভারেজকে ডেকেছে অ্যাথলেটিকো, কিন্তু বার্সার সঙ্গে চুক্তি না হলে তিনি ক্লাবের অনুশীলন বর্জনের মতো কঠিন সিদ্ধান্তও নিতে প্রস্তুত আছেন। অন্যদিকে ব্রাজিলের রিয়াল মাদ্রিদ উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র দল ছেড়ে ইংলিশ লিগে যাচ্ছেন। গুঞ্জন উঠেছে প্রিমিয়ার লিগের 2 জায়ান্ট লিভারপুল ও আর্সেনাল তার জন্য অপেক্ষা করছে। স্প্যানিশ পত্রিকা এএস এর সাংবাদিক মার্কো রুইজের এক প্রতিবেদনে এসেছে নাটকীয় ইউটার্ন। আগামী মৌসুমে ভিনিকে দলে চান 1 যুগ পর আবারও রিয়ালে ফেরা কোচ হোসে মরিনহো। ব্রাজিলিয়ান উইঙ্গারকে রেখে দিতে স্পেশাল ওয়ানের চাওয়াকে প্রাধান্য দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। তবে ভিনি এখনও চুক্তি নবায়নের জন্য রাজি হননি, তাই ব্রাজিলিয়ান তারকার পরের গন্তব্য নিয়ে এখনই ধোঁয়াশা কাটছে না। ভিনিসিয়াসের ক্লাব ছাড়ার গুঞ্জন বেড়েছিল আইভরি কোস্টের উদীয়মান তারকা ইয়ান দিওমান্দেকে লস ব্লাঙ্কোসদের দলে ভেড়াতে চাওয়াই। তবে রিয়ালের 85.4 মিলিয়ন ইউরোর প্রস্তাব ফিরিয়ে দিয়েছে লাইপজিগ। মাদ্রিদের রিজেক্ট খাওয়ার পর লিভারপুল ও ম্যানচেস্টার সিটির সম্ভাবনা বেড়েছে ইয়ানকে ঘিরে। স্কাই স্পোর্টস বলছে আর্জেন্টাইন সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ানো রোমেরোকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে ইন্টার মিলান। জিহাদ আল হাসান, সময় সংবাদ। শিগগিরই কোচ লিওনেল স্ক্যালোনির সঙ্গে আলোচনা করে আর্জেন্টিনার জার্সিতে নিজের ভবিষ্যতের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন বিশ্বকাপ জয়ী লিয়ান্দ্রো পারেদেস। উড়িয়ে দিয়েছেন বিশ্বকাপ ফাইনাল নিয়ে সব ষড়যন্ত্র তত্ত্ব। যোগ্য দল হিসেবে শিরোপা জিতেছে স্পেন, এমনটাই মত তার। ফাইনাল হারের ক্ষত দীর্ঘদিন বয়ে বেড়াতে হবে বলেও জানান তিনি। স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনাল হারের ক্ষতে বিপর্যস্ত আর্জেন্টিনা শিবির। টানা দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হওয়ায় ভাঙনের সুর আলবিসেলেস্তেদের মাঝে। কোচ লিওনেল স্ক্যালোনি চাইছেন দায়িত্ব ছাড়তে। বেশ কিছু ফুটবলারই ইতি টানতে যাচ্ছেন আকাশি সাদা জার্সির। তাদের মাঝে আছেন অভিজ্ঞ মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস। 32 বছর বয়সী এই তারকা ইঙ্গিত দিলেন অবসরের। বিশ্বকাপের ফাইনাল খেলার 3 দিন পরই ক্লাব বোকা জুনিয়র্সের হয়ে মাঠে নামেন এই ফুটবলার। দলকে জিতিয়েছেন 1-0 গোলে। এর মাঝেই আর্জেন্টিনার হয়ে নিজের ক্যারিয়ার এবং বিশ্বকাপ নিয়ে কথা বলেছেন পারেদেস। 2028 সালে আছে কোপা আমেরিকা। মহাদেশীয় এই আসরে তাকে দেখা যাবে কিনা, কিংবা কতদিনই আর আর্জেন্টিনার জার্সিতে দেখা যাবে তাকে, বিষয়গুলো নিয়ে খোলামেলা কথা বলেছেন এই মিডফিল্ডার। অনেকের জন্য এটা খেলা চালিয়ে যাওয়া বা না যাওয়ার সিদ্ধান্ত, তবে আমার জন্য এমনটা নয়। বিশ্বকাপের শুরুর দিকে খেলাটা কঠিন ছিল। আমি পাঁজর ভাঙার ইনজুরিতে ছিলাম। এমন পরিস্থিতি থেকে ফিরে এসে বিশ্বকাপে পারফর্ম করা সহজ ছিল না। আমাকে এখন সিদ্ধান্ত নিতে হবে আমি আর জাতীয় দলের হয়ে খেলবো কিনা। তাড়াহুড়ার মাঝে কোনো সিদ্ধান্ত নিতে চাই না। আমি কোচের সঙ্গে কথা বলবো, তারপর জানিয়ে দেব আর্জেন্টিনার জার্সিতে আমার ভবিষ্যৎ। এদিকে বিশ্বকাপ শেষ হলেও অনেকেই আর্জেন্টিনার হার নিয়ে খুঁজছেন ষড়যন্ত্র তত্ত্ব। তবে ফাইনাল খেলা এই ফুটবলার কোথাও দেখছেন না কোনো ধরনের ষড়যন্ত্র। ফাইনাল হারের ক্ষতে এখনো পুরলেও বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দিলেন স্পেনকেই। এটা ঠিক, বিশ্বকাপের ফাইনাল হারের কষ্ট অনেকদিন বয়ে বেড়াতে হবে। আমরা দারুণ একটি চক্র পার করেছি, দলও ভালো খেলছিল। ফুটবলে এমনটা হতেই পারে। বিশ্বকাপ নিয়ে অনেক ষড়যন্ত্র তত্ত্বের কথা শুনছি, তবে আমি এসবে বিশ্বাসী নই। স্পেন আমাদের থেকে অনেক ভালো ফুটবল খেলেছে, তাই তারা বিশ্বকাপ জিতেছে। এখানে ষড়যন্ত্র তত্ত্ব খোঁজা ঠিক নয়। দলে পরিবর্তন আসলেও আর্জেন্টিনা নিজেদের গুছিয়ে নিয়ে পরবর্তী বিশ্বকাপে দারুণ পারফর্ম করবে বলে প্রত্যাশা পারেদেসের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। শুভেচ্ছা দূত হয়ে বিপাকে ইতালির বিশ্বকাপ জয়ী ফুটবলার আন্দ্রেই পিরলো। তাকে কোচ করার পরিকল্পনায় পিছু হটেছে দেশটির ফুটবল ফেডারেশন। টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে টিকিট কাটতে পারেনি ইতালি। আর ব্যর্থতা ঘোচাতে পিরলোকে কোচ করতে চেয়েছিল আজুরিরা। সবকিছু যখন চূড়ান্ত হওয়ার পথে, তখনই বিষয়টির সামনে আসায় আপাতত চুক্তি করা থেকে সরে দাঁড়িয়েছে
ইতালিয়ান ফুটবল ফেডারেশন সভাপতি জিওভান্নি মালাগো। পিরলোর পরিস্থিতি মূল্যায়নের জন্য সময় নিতে চান বলেও জানিয়েছেন তিনি। 2006 সালে সবশেষ বিশ্বকাপ ঘরে তুলেছিল ইতালি। এরপর থেকে সাফল্য অধরা আজুরিদের। রাশিয়া, কাতার ও সবশেষ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপের 23তম আসরে অংশ নেয়ার টিকিট পায়নি তারা। টানা 3 বিশ্বকাপে দর্শক হয়ে থাকতে হয়েছে আজুরিদের। বাছাইয়ের প্লে অফের ফাইনালে বসনিয়া হার্জেগোভিনার কাছে হারের পর দেশের ফুটবল কাঠামো ও ফেডারেশনকে কাঠগড়ায় তোলেন সমর্থক থেকে শুরু করে সাবেকরা। 2030 বিশ্বকাপ সামনে রেখে দলকে ঢেলে সাজাতে চায় ইতালির ফুটবল ফেডারেশন। সেজন্য এরই মধ্যে কোচ করার জন্য কার্লো অ্যাঞ্চেলোতি ও পেপ গার্দিওলার দ্বারস্থ হয়েও ব্যর্থ হয়েছে ইতালির ফুটবল ফেডারেশন। দুজনেই নাকচ করে দিয়েছেন কোচ হওয়ার প্রস্তাব। উপায় না পেয়ে 2006 বিশ্বকাপ জয়ী দলের সদস্য আন্দ্রেই পিরলোকে কোচ করার পথে হাঁটে ফুটবল ফেডারেশন। গাত্তুসোর উত্তরসূরি হওয়ার পথে সবকিছুই চলছিল ঠিকঠাক। তবে হঠাৎ করে পিরলোর কোচ হওয়ার পথে নতুন বাধা। রাশিয়ার একটি বেটিং কোম্পানির সঙ্গে জড়িত থাকার কারণে পিরলোর সঙ্গে চুক্তি করতে পিছু হটেছে ইতালিয়ান ফুটবল ফেডারেশন। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণের পর থেকে রাশিয়ার সঙ্গে ইতালির সম্পর্কে টানাপোড়েন চলছে। আর সেই দেশের একটি ব্র্যান্ডের প্রচারণামূলক কাজে জড়িত আছেন পিরলো। আর এই সংযোগের কারণে কোচ হিসেবে নিয়োগের বিষয়টি অনিশ্চয়তার মুখে পড়েছে। ইতালিয়ান ফুটবল ফেডারেশন সভাপতি জিওভান্নি মালাগো পিরলোর পরিস্থিতি মূল্যায়নের জন্য সময় নিয়েছেন। রাশিয়ান মালিকানাধীন বুকমেকার কোম্পানি ফনবেটের গ্লোবাল অ্যাম্বাসেডারের দায়িত্বে আছেন পিরলো। বেটিং কোম্পানির সঙ্গে তার জড়ানোকে অপরাধ হিসেবে দেখছে না তারা। তবে কোম্পানিটি রাশিয়ার হওয়ায় যত সমস্যা। পিরলো ও ফনবেটের সম্পর্কের প্রকৃতি গভীরভাবে খতিয়ে দেখার অনুরোধ করেছেন মালাগো। কারণ পিরলোর বর্তমান ক্লাব ইউনাইটেড এফসি দুবাইয়ের প্রেসিডেন্ট ও মালিক সার্জি লোমাকিনের এই কোম্পানিতে বড় ধরনের আর্থিক স্বার্থ রয়েছে। তবে পিরলোর আইনজীবীরা জানিয়েছেন আমিরাতের ক্লাবে দায়িত্বের কারণেই ফনবেটের সঙ্গে সম্পর্ক রয়েছে তার। ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল হলে কোম্পানিটির সঙ্গেও চুক্তি শেষ হয়ে যাবে তার। পারভিন আক্তার, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। পর্দা নামছে নতুন কুড়ি স্পোর্টসের। বিকেলে বালক ও বালিকা বিভাগের ফুটবল ফাইনাল, থাকছে 100 মিটার স্প্রিন্ট। পুরস্কার বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এক ঝাঁক চমক দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা বিসিবির। 5 বছর পর ফিরলেন সৌম্য সরকার। লিটনের জায়গায় জাকের। নাহিদ রানার লুকালাইক মুশফিক হাসান। এবং বিশ্বকাপ ফাইনাল শেষে মারামারির ঘটনায় আর্জেন্টাইন কোচকে মিথ্যাবাদী বললেন দানি ওলমো। প্রভোগ করার মতো কিছুই করেননি, দাবি স্প্যানিশ ফরওয়ার্ডের। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। এরপর দেখবেন দুপুরের সময়, সঙ্গে থাকবেন ইমদাদুল হক। মাকসুম, আপনাকে ধন্যবাদ। দুপুরের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।